সানিয়া রেহানের টি শার্ট বুকের অংশ হাতের সাথে পেঁচিয়ে রেহানকে একদম নিজের সংস্পর্শে টেনে আনলো। বেশ অধিকার খাচিয়ে বলল, বিয়েটা নিজের ইচ্ছে মতো করেছেন, কিন্তু চলবেন এখন আমার মর্জি মতো। কাল খুলে শুরু রাখুন। অন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেখলে না চোখ গেলা দেবো একদম। রেহান অবাক হচ্ছে না। জেনে শুনে এমন ঝাঁঝি রানী বিয়ে করেছে সে। এই মেয়েতে ঘায়ল করেছে রেহানের মতো সুদর্শন ছেলের মন। রেহান ঠোঁটে মৃদু হাসি, চোখ দুটো আবদ্ধ। সত্য ঘুম থেকে ওঠে নববধূর উপর। সানিয়া ধমকে স্বরে বলল, একদম হাসবেন না। ঝগড়া করার সময় ফুল এফোর্ট দিবেন ঝগড়ায়, কোনো রকম হাসি করা যাবে না। রেহান কার দুদিক কাত করে ছোট্ট করে বলল, আচ্ছা। কি মিনমিন করা? আচ্ছা বলেন, তেজ দেখান। পুরুষ মানুষ সিংহের নাই, সিংহের মতো গর্জন ছাড়ুন। রেহান চট করে চেপে ধরল সানিয়ার দুবাহু, ছেলে শুয়ে দিল বিছানায়। নিজের পুরো ভর তুলে দিল সানিয়ার উপর। সানিয়া উঠে যেতে নিলে আরো শক্ত করে চেপে ধরল। মুখের তর্জনী আঙুল চেপে ধরে পড়ল, বললেন না পুরুষ মানুষ সিংহের ন্যায়। ঘুমন্ত সিংহ জেগে গেলে কতটা তেজি হয় সেটা এখনই দেখায় তাহলে। আর আর কি যেন বলেছিলেন? মনে করার ভঙ্গিতেই বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে। যখন যেইটা করব ফুল এফর্ট তখন সেইখানে যেন দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই দিই। রেহান সানিয়ার দু হাত চেপে ধরল বালিশের সাথে। মুখ জোবালো গ্রীবাদেশ, অজস্র চুমু অঙ্কন করলো সেতায় তর্জনী আঙুল দিয়ে। কয়েকবার সানিয়ার ছোটে স্লাইড করল। সানিয়া পুরুষের শিশিরে অনুভূতি, চক্ষুতে অস্বাভাবিকভাবে বড় হয়েছে, কণ্ঠস্বর কম্পিত। কি করছেন? ভালোবাসছি। আমি ঝগড়া করায় এফর্ট দিতে পারবো না, তবে বউ ঝগড়া করলে ফুল এফর্ট চলে আসবে আদরে। চলুন, আমাকে কোথায় এফোর্ট দিতে হবে না। আমি উঠবো, গরম লাগছে আমার, শাওয়ার নিতে হবে। শাওয়ার নেওয়ার কাজটা পুরোপুরি করে দিই তাহলে। মানে? বৃষ্টিতে ভিজি দুজনে, চলুন। কোথায় বৃষ্টি? বাইরে তো রোদ। রেহান এবার শব্দ করে হেসে ফেল। সানিয়ার উপর থেকে ভর সরিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। সানিয়া যেন দম ছাড়লো। এবার চট করে শোয়া থেকে উঠে বসলো। সে আঁচল ঠিক করে নিচে নেমে দাঁড়ালো। কাবার্ডের উপরে রাখা নিজের ব্যাগ পেরে নিয়ে বের করে নিল সুতির ল্যাভেন্ডার কালারের টাঙ্গাল শাড়ি। দ্রুত গিয়ে ঝুঁকলো ওয়াশরুমে। ড্রয়িং রুমে সোফায় পা তুলে ছন্নছাড়া অবস্থায় বসে আছে চায়না বেগম। স্মৃতির চুল কখনো এলোমেলো না হওয়ার রমণী চুলের অবস্থা করুন। চোখের নিচে অশ্রু শুকিয়ে দাগ পড়ে আছে। পরনের শাড়িটাও কুচকানো, ফসা মুখশ্রী কেমন মলিন হয়ে উঠেছে। সানিয়া গুটি গুটি পায়ে এসে মেঝেতে হাঁটু গেড়ে চায়না বেগমের মুখোমুখি বসলো। কণ্ঠে জড়তা কম্পিত স্বরে ডাকল, মা। চায়না বেগম শুনলেন না, যেন অন্য জগতে তার অবস্থান। সানিয়া ফের আবারও ডাকলো। চায়না বেগমের ধ্যান ভাঙলো। এবার চোখ তুলে তাকালো সানিয়ার পানে। অভিমানে আঁকড়ে ধরল নিমিষে, ছোঁচ ভেঙে কান্না পাচ্ছে। ছেলের বউকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল তার, কিন্তু পূরণ আর কই। তবে সানিয়ার সাথে তার কোনো রকম খারাপ আচরণে লিপ্ত হলো না সে। মুখ ঘুরিয়ে উঠে দাঁড়ালো। সানিয়ার বিষয়টা কিছু খারাপ লাগলো, স্বাভাবিকভাবেই রইল। চায়না বেগমের এমন ব্যবহার যা অস্বাভাবিক কিছুই না। নমনীয় চাহনি চায়না বেগমের দিকেই। চায়না বেগম হেঁটে চলে গেল নিজের কক্ষের দিকে। মাথায় আদুরে হাত মুহূর্তেই ঘাড় ঘোরালো সানিয়া। চোখ তুলে তাকালো উপরে, মাথায় হাত দিয়ে মুচকি হেসে তাকে আছে রাহাত আহসান। টেবিলের উপর থেকে খবরের কাগজ খানা তুলে নিয়ে মৃদু কণ্ঠে বলল, মায়ের ব্যবহারে কষ্ট পাস না মা, 2-1 দিন গেলে সব ঠিক হয়ে যাবে। এখানে উঠে বস। পাশের জায়গায় হাত রেখে বলল রাহাত আহসান। সানিয়ার চোখ ভেঙে অশ্রু। বাবার নামের ছায়া বৃক্ষ হারিয়েছে কবে? রাহাত আহসান যে তাকে এত তাড়াতাড়ি মেনে নিবে, এ যেন কল্পনা স্বরূপ। রাহাত আহসান পেপারে চোখ বুলিয়ে বলল, আর সকালটা নতুনভাবে শুরু করা যাক। কি বলিস মা? চা তো 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়। বাবা মেয়ে মিলে চা খেতে খেতে গল্প করা যাবে। সানিয়া কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, ঘাড় দুলিয়ে বলল। আচ্ছা। রাহাত আহসান সাবধান করে বলল, হাত পুড়িয়ে ফেলিস না, দেখে শুনে বানাবে। আমার অভ্যাস আছে, কিছু হবে না। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। সানিয়া ঢুকলো রান্নাঘরে। এত সকালে হয়তো রান্নাঘরে কেউ থাকবে না, সবাই হয়তো ঘুমে। তবে সানিয়ার ভুল ধারণা ভাঙলো এবার। রান্নাঘরে শান্তা আহসান পায়েস রান্না করে বাটিতে ঢেলে নিল। ফের কোমরে গুজে রাখা ওষুধের প্যাকেট বের করে নিল। ওষুধের দিকে নজর পড়তে চমকালো সানিয়া। দরজার নিজেকে খানিক সিটিয়ে নিল শান্তা আহসান। এদিক ওদিক চোখ বুলিয়ে নিয়ে পায়েসে মিশিয়ে দিল ওষুধখানা। সানিয়ার সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? উনি পায়েসই বা কেন অমন ওষুধ মিশালো? মনে প্রশ্নের ঝড়। তবে সরাসরি জিজ্ঞেস করলো না, কোনো উত্তর পাওয়া যাবে না। মাথা খাটিয়ে বের করতে হবে সবটা। সানিয়া ঝুঁকলো রান্নাঘরে। সানিয়ার আগমন দেখে বিরক্ত হলেন শান্তা আহসান।
ধমক স্বরে বলল, তুমি তুমি এখানে কি করছো? আহসান মঞ্জিলের কিচেনে চার তার ঢোকা বারণ, বের হয়ে যাও বলছি। সানিয়া পাত্তা দিল না। শান্তা আহসানের কথা এদিক ওদিক চোখ বুলিয়ে পড়ল। চা পাতা কোথায় রাখা থাকে? শান্তা আহসানের রাগ যেন বাদ সাধল না, দাঁতে দশ চেপে বলল, তুমি আমাকে জিজ্ঞেস করছো? বেয়াদব মেয়ে, কি বললাম কানে গেল না? বের হয়ে যাও এখান থেকে বলছি। আপনি কানে কম শোনেন? বললাম চা বানানোর চা পাতা কোথায়। আর কি যেন বলতেন, রান্নাঘরে যার তার আসা নিষেধ। আমাকে যার তার সাথে গোলাচ্ছেন কেন? হ্যাঁ, আমার পরিচয় তো কালকে আমার স্বামীই দিয়েছে। তারপরও যদি ভুলে যান, আমি আবারও বলছি, এই বাড়ির পুত্রবধূ আমি, ওয়াইফ অফ রোহান আহসান। নেক্সট টাইম কথা বলতে ভদ্রভাবে কথা বলবেন। এখন ফটাফট বলে ফেলুন তো চা পাতা কোথায়? আমার শ্বশুরমশাই চা খাবেন, বসে আছেন। রাগে হিসিস করছে শান্তা আহসান। 2 আঙুলের মেয়ে, তার সাথে এভাবে কথা বলার সাহস দেখালো। মুখ ছামটি দিয়ে বলা, বউ যখন এবারই তখন খুঁজে নাও, আমি কারোর হেল্পিং হ্যান্ড না খুঁজে দিব। ওকে, খুঁজে নিব, শোনো সামনে থেকে। সানিয়া খুঁজে খুঁজে উপরে তাক থেকে চা পাতা, চিনি আর গুঁড়ো দুধ পেরে নিল। চুলোয় পাতিলে পানি গরম করতে বসালো। সদ্য ঘুম থেকে ওঠে সারা আসলো রান্না ঘরে। ঘুম থেকে উঠে কেমন বমি পাচ্ছে, চক কিছু মুখে দেওয়া জরুরি। মায়ের শরীর ভালো না, তাছাড়া সবাইকে সব হুকুম করেও তো ভালো লাগে না, এজন্য নিজেই চলে এসেছে রান্নাঘরে। শান্তা আহসান ব্যস্ত কঞ্চে বলল, এ কি, তুই এত সকালে এখানে আসলি কেন? কি লাগবে বল আমায়, আমি দিচ্ছি। হঠাৎ শান্তা আহসানের রূপ বদলে অবাক সানিয়া। ফ্রিজিবল গোজালো, তবে মুখে কিছু বলল না। সারা মুখে মৃদু কঞ্চে বলল, আচার 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 আছে কি ফ্রিজে? বমি বমি পাচ্ছে কেমন? শান্তা আহসান ফ্রিজের সকল আচার ফেলে দিয়েছে কাল। ঠোঁট এলিয়ে বলল, বাসায় সবার জিহ্বা তো লক লক করে, সকল আচারের বয়ম ফাঁকা। তোর জন্য পায়েস বানিয়েছি, এটা মুখে দিয়ে দেখ, ভালো লাগবে। চমকালো সানিয়া। হাত কাঁপছে কেমন। এই পায়েস তার মানে সারাকে খাওয়ানোর জন্য বানানো হয়েছে? এতটা জঘন্য এই মহিলা ইনি। এখন খেতে নিষেধ করবে কিভাবে? শান্তা আহসান পা বাড়লো পায়েসের দিকে। সানিয়া এদিক ওদিক চোখ বুলিয়ে চট করে হাতে তুলে নিল টমেটোর সসের বোতল। আলগোছে কিছুটা সস ফেলে দিল মেঝেতে, ফের একইভাবে রেখে দিল বোতল। শান্তা আহসান বেখেয়ালে পা রাখলে সসের উপর থাপ্পাস করে পড়লো মেঝেতে। কোমরে তীব্র ব্যথায় চিৎকার দিল জোরে। সারা ছুটে আসলো শান্তা আহসানের দিকে, ব্যস্ত কঞ্চে বলল, এ কি, পড়লে কিভাবে? ওঠো, আমার হাত ধরো। কোমরে বেশ জোরেই লেগেছে, যার দরুন উঠে দাঁড়ানো মুশকিল। সানিয়া এসে বসলো শান্তা আহসানের পাশে, করুণ কঞ্চে বলল, শাশুড়ি আম্মার ক্ষুধা লেগেছে, মাথা ঘুরে পড়ে গেছে আপু। তুমি কিছু মনে না করলে তোমার জন্য বানানো পায়েসটা শাশুড়ি আম্মাকে খাইয়ে দিই। আমি এখনই তোমার জন্য আবার পায়েস রান্না করে দিব। দাও, আমি এখন পায়েস খাবো না। চমকালো শান্তা আহসান উত্তেজিত কঞ্চে বলল। না, আমি এ পায়েস খাবো না। সানিয়া ছোট টিপে হেসে বলল, তা বললে তো হবে না শাশুড়ি আম্মা, বৌমা আদর করে খাইয়ে দিচ্ছি, একটু খেয়ে নিন। সারা চোট প্রশস্ত করে হেসে বলল, দিচ্ছে যখন খেয়ে নাও না মামুনি। শান্তা আহসানের করুণ অবস্থা এক প্রকার। জোর করে মুখে পায়েস ঠুকিয়ে দিল সানিয়া। শান্তা আহসান উগরে দেওয়ার আগে নাক মুখ চেপে ধরল সানিয়া। ভিড় করে বলল, তো যা শাশুড়ি আম্মা, আপনার খাওয়া শেষ। এই ঔষধ মেশানো পায়েস খেয়ে ওপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে যাবে আপনার। খান, পুরোটা খেতে হবে আপনার। শান্তা আহসান জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। বমি পাচ্ছে ভীষণ। হাঁপাতে হাঁপাতে বমি করে ভাসিয়ে দিল সেইখানে। নির্জীব হয়ে ঝরে পড়লো মেঝেতে। সারা ব্যস্ত হয়ে ধরতে আসলে সানিয়া বাধা দিয়ে বলল, তুমি ঝুঁকবে না আপু, আমি দেখছি ওনাকে। ড্রয়িং রুমে বাসার সবার অবস্থান। শান্তা আহসানের অবস্থা করুন। বেশ কয়েকবার বমি করে একদম নিস্তেজ। বাসায় নেই শুধু সাদেক আহসান আর সালে আহসান। ছবি এগিয়ে আসলো সানিয়ার পাশে, হাত চেপে ধরে খানিক দূরে চিনি নিয়ে গিয়ে বলল, সত্যি করে বলো তো মামনিকে কি খাইয়েছো তুমি? বাচ্চা নষ্ট করার ওষুধ। মানে হলো উনি অন্যের জন্য খাল কেটেছিল, আমি ওই খালেই ওনাকে ঠেলে দিয়েছি। ছবির মাথায় ঢুকলো না যেন কিছু। প্রশ্নাত্মক দৃষ্টিতে নিক্ষেপ করলো সানিয়ার দিকে। সানিয়া আর করুণ কঞ্চে সবটা খুলে বলল ছবিকে। ছবির বুকটা কাঁপছে, এতটা খারাপ এরা। চোখ ভেঙে অশ্রু গড়িয়ে পড়ল। সানিয়া আগলে নিল ছবিকে, সান্ত্বনার স্বরে বলল, সানিয়া আছে না, একদম চিন্তা করবি না, এইবারই সব কয়টা শয়তানকে শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তুমি? হ্যাঁ আমি। উনি একটু সব বলেছে, আমি জানি সবটা। আমার ভাইয়ের অনাগত সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসতে পারবে তো? পারবো না কেন, আমরা আছি কি করতে, সবাই মিলে দেখে শুনে রাখবো স্যার আপুকে। তুমি সাবধানে থেকো, মেজো মামুনিকে চিনো না তুমি, তোমাকে সহজে ছাড়বে না উনি, প্রতিশোধ নিয়েই ছাড়বে।
আসুক না বুড়ি প্রতিশোধ নিতে, ওর 12টা বাজিয়ে তবেই ছাড়বো। যাকে তুই এখানে থেকে থাক, আমি সারহাপুর জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসি। চলো আমিও যাই তোমার সাথে। তোর যেতে হবে না, থাক তুই এখানে। তেজস্বী সূর্যের আলো মাথার উপর বিদঘুটি গরম। সকাল থেকে অন্বেষণে বসেছে সাদেক আহসান। বাংলোর বর্ষার ড্রয়িং রুমে পায়ের শিকল দিয়ে আটকে রাখা হয়েছে তাকে। তারই ছেলে জামাইয়ের কাছে এরূপ ব্যবহারে আশা সে করে নাই। রাগে অপমানে খাবার মুখে তুলে নাই সে। হাতে ঠান্ডা সফট ড্রিঙ্কসের বোতল নিয়ে বাবার পাশটা মেঝেতে লেপটে বসলো অভিক। বোতল বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, খাবে? সাদেক আহসান মুখ ঘুরালো। অভিক ফের আবারও জিজ্ঞেস করলো। সাদেক আহসান তাদের চেপে বলল, আমাকে এইভাবে বেঁধে রেখেছো কেন? তুমি কি আশা করেছিলে বাবা তোমাকে এখানে এনে জামাই আদর করব? কোনো কথার কি সোজা উত্তর দিতে পারো না তুমি? সোজা উত্তর আমি দিচ্ছি মামু। আবির্ভাব পকেটে 2 হাত গোছে সোফায় বসে আয়েসি ভঙ্গিতে বসলো। সাদেক আহসানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কঞ্চে নেই কোনো কোমলতা, ভারী কঞ্চে বলল, আমার মা কোথায়? তাকে কোথায় সরিয়ে দিয়েছো বলো? কাল থেকে কতবার বলছি আমি জানি না তোমার মা কোথায়। এ কথা বারবার কেন বলছো আমাকে দিয়ে? তোমার বাসার চিলেকোঠার ঘরে আমার মা বন্দি ছিল, আর তুমি বলছো আমার মা কোথায়? এখন তুমি জানো না? ভালোই ভালোই বলবে, নাকি আমি আমার আসল রূপটা দেখিয়ে দিব তোমায়? কি করবে তুমি? আবির্ভাব বেশ তেজ নিয়ে উঠে দাঁড়ালো। ব্যস্ত পায়ে বসলো সাদেক আহসানের মুখোমুখি। তাতে চেপে বলল, আই জাস্ট কিল ইউ। অনেক সহ্য করেছি, তোমাদের আসল রূপ জানার পরও তোমাদের উপর চড়া হয়ে নাই, কিন্তু আমার মায়ের উপর করা প্রতিটা অন্যায়ের শাস্তি আমি মৃত্যুদণ্ডে দণ্ডায়িত করব তোমায়। ঠিক আছে, মেরে ফেলো আমায়। আমাকে মেরে ফেললে যদি তোমার মাকে সুস্থভাবে ফিরে পাও তবে সেটাই করো। শুধু একটা কথা মাথায় রেখো, এই সাদেক আহসান দুনিয়ায় এখনও আছে বলে এই পৃথিবীতে তুমি, তোমার মা, তোমার বোন এখনও নিঃশ্বাস নিচ্ছে। তাছাড়া 17 বছর আগেই তোমাদের জীবনের খাতা সমাপ্তি হতো। চমকালো আবির্ভাব তুতলিয়ে বলল, মানে হল এই যে তোমার মা কোথায় আছে আমি সেটা জানি না। মিথ্যা বলবে না মামু। আমি মিথ্যা বলছি না, আমি সত্যিই জানি না তোমার মা আমার চিলেকোঠার ঘরে কিভাবে আসলো, আর তাকে আবার সরালোই বা কে? অভিক বিদঘুটে হাসি দিল। এবার বোতল দূরে ঠেলে উঠে দাঁড়ালো। হাতে তালি দিল কয়েকবার। বিদ্রুপ কঞ্চে বলল, শয়তান তার সঙ্গীকে চিনতে ভুল করে না। তুমি যদি এসবে জড়িয়ে নাও থাকো তবুও তুমি জানো ফুপি এখন কার কাছে আছে। কোনো রকম নাটক করবে না বাবা, সত্যিটা বলে দাও ফুপি এখন কোথায়? অভিক, চোখ রাঙাচ্ছ কাকে? আমি তোমার চোখ রাঙানোই কখনো ভয় পাই নাই, না কোনো দিন ভয় পাবো। বানিয়ে বানিয়ে 2-4 লাইন আবির্ভাবকে বলতে পারো, কিন্তু আমাকে না। তুমি যদি শয়তান হয়ে থাকো তাহলে আমি শয়তানের বাচ্চা। তোমাকে আমি হারে হারে চিনি। তোমার সকল পাপ কাজে ডকুমেন্টস আছে আমার কাছে। তুমি সত্যি বলবে নাকি ওগুলো থানায় পাঠানোর ব্যবস্থা করব? সাদেক আহসানের মুখভঙ্গি বদলালো। এবার নরম কঞ্চে বলল, কোনো ডকুমেন্টস? কোন ডকুমেন্টসের কথা বলছি সেটা তুমি ভালোভাবে জানো। সাদেক আহসান ফোঁস করে নিঃশ্বাস চালো। ঘরের শত্রু বিভীষণ ছেলেকে বিশ্বাস করে নিজের সকল গোপনীয় তথ্য জানিয়েছিল। ছেলে এখন তারই ফায়দা লুটছে। মৃদু স্বরে বলল, আমাকে এখান থেকে বের হতে দাও, আমি তোমাদের কাজে সাহায্য করব, খুঁজে বের করব তোমার মাকে। আবির্ভাব সাদেক আহসানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উঠে দাঁড়ালো। মনার মাকে ডাকলো উচ্চস্বরে। ডাক কানে যেতে বিদ্যুৎ গতিতে সামনে এসে দাঁড়ালো মনার মা। তার নিজস্ব ভাষায় বলল, যে ছোট সাহেব ডাকলেন আমায়? কোন ছোট সাহেব? এনাকে কোনো রকম খাবার বা পানি কিছু দিবা না সামনে। আমার মাকে যত সময় না খুঁজে পাবো তত সময় অনাহারে থাকবে এনি। আচ্ছা সাহেব। আবির্ভাবের এমন নির্দয়তা ভীষণভাবে পীড়া দিচ্ছে সাদেক আহসানের। তবে মুখে প্রকাশ করলো না, চুপচি করে নিচের দিকে চেয়ে রইল। আবির্ভাব তাকালো এবার অভিকের দিকে, গম্ভীর গলায় বলল, বের হব আমি। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না আর। আমার মাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে জলদি। মনার মা ডাকলো আবির্ভাবকে। মাথা নিচু করে বলল, সাহেব যাইবেন যখন জানগা, খালি এই লোকটার মুখখানা একটু বন্ধ কইরা রাখার ব্যবস্থা কইরা যান, খালি ধমকায় আমায়। অভিক ঠোঁট চিপে হাসলো। টেবিলের উপর থেকে স্কচটেপ তুলে সাদেক আহসানের মুখই আটকে দিল।
ঝাড়া দিয়ে বলল, তোমার উপর সবাই বিরক্ত। পৃথিবীতে বড্ড অকৃত্য হয়ে গেছো তুমি। সাদেক আহসান গোঙাচ্ছে। অভিক শব্দ করে হেসে পা বাড়লো আবির্ভাবের সাথে। পূর্ণিমার আলো ঝলঝল করছে আকাশ জুড়ে, আকাশের রশ্মি ঝলকে পুরো ধরনী আলোকিত হলেও আবির্ভাবের মনে নেমেছে অন্ধকার। আজ ফিরতে হয়েছে খালি হাতে। এভাবে আর কতদিন গা ঢাকা দিয়ে চলতে পারবে? পুলিশের হাতে ধরা পড়ার আগে মায়ের সন্তান আর বাবার খুনের প্রতিশোধ পূর্ণ করতে পারলে যেন শান্তি। নিস্তব্ধ শহর, রাত গভীর। থেকে কয়েকটা প্রাইভেট কার চলছে রাস্তায়। রাস্তার এক পাশে গাড়ি পার করে মনে বিষণ্ণতা নিয়ে হাঁটছে আবির্ভাব। পাশে অভিকের অবস্থান। দীর্ঘশ্বাস ফেল অভিক, তাকালো আবির্ভাবের পানে। আবির্ভাবের এমন করুণ অবস্থা যেন আর চোখে দেখা যাচ্ছে না। একাকিত্ব তাকে গ্রাস করে ফেলেছে যেন। কথা বলার সাহসও পাচ্ছে না। জিহ্বা দিয়ে ঠোঁট ফিচিয়ে বলা, ভাইয়া বনুর কাছে যাবো একটু। দম ছাড়লো এবার আবির্ভাব। মন খারাপের সময় জীবন সঙ্গিনী যেন স্বস্তির কারণ হয়। সত্যি বলতে সেও ভেবেছিল সারার কাছে যেতে, কিন্তু গতবার অভিকের বিপদের কথা মাথায় আসতে আর ইচ্ছেটাকে গুরুত্ব দেয় নাই। করুণ দৃষ্টিতে তাকালো অভিকের পানে। অভিক সাহস চুকিয়ে বলল, চলো নিয়ে যাই, আজ কেউ টের পাবে না। আর তাছাড়া সাদেক আহসান এখন আমাদের হাতে জিম্মি, এত চিন্তা করো না। যদি বুঝে চাই কেউ, আমাদের এখন কোনোভাবেই ধরা পড়লে চলবে না। ভরসা করো আমার উপর ভাইয়া, ধরা আমরা পড়বো না। ঠিক আছে চলো। আহসান মঞ্জিলের পরিবেশ আবার আগের মতন। বাগানের চারিপাশে আলোকসজ্জায় সজ্জিত। গাড়ি একটু দূরে পার্ক করে অভিক আর আবির্ভাব হেঁটে আসলো গেটের সামনে। লতিফ মিয়া যেন অপেক্ষায় করছিল তাদের আসার। আবির্ভাব আর অভিককে চোখে পড়তে দ্রুত গেট খুলে দিল। আবির্ভাব অভিক দাঁড়ালো না সেথায়। দ্রুত হেঁটে আসলো মঞ্জিলের সদর দরজার সামনে। কলিং বেল না বাজে দরজা হালকা টোকা দিল। দপ করে খুলে গেল দরজাটা। সবকিছু যেন তাদের জন্য প্রস্তুত করা। দরজার পাশে দাঁড়িয়ে আছে ছবি আর অয়ন। অভিক অয়নকে ফোন দিয়ে তাদের আসার খবরটা জানিয়েছে। ভাইয়ের আসার খবর শুনে সেই কখন থেকে দরজার পাশে অপেক্ষা করছিল ছবি। আবির্ভাবকে চোখে পড়তে বুকের মধ্যে কেমন দুমড়ে মুচড়ে উঠল ছবির। তার সেই সুদর্শন ভাইয়ের চেহারা একই হাল হয়েছে। এলোমেলো চুল, হালকা দাড়ি, বেড়ে অনেক লম্বা হয়েছে। ছবি চাপটে জড়িয়ে ধরল ভাইকে। বেচার কঞ্চে বলল, একই অবস্থা করেছো নিজের ভাইয়া, আমার যে সহ্য হচ্ছে না তোমাকে দেখে। আবির্ভাব বোনের মাথায় পরম মমতায় হাত বুলালো। চোখের কোটরে জমা পানি ছেড়ে দিল এবার। একমাত্র আদরের বোনকে চোখে দেখাটাও দেখলো কতদিন পর। মাথায় হাত বুলে নরম কঞ্চে বলা, আমি একদম ঠিক আছি বাবু সোনা, কিন্তু তুই কাঁদলে আমি যে ঠিক থাকতে পারি না। শান্ত হ সোনা। ছবি মাথা সোজা করে ভাইয়ের মুখে হাত বুলালো ভেজা কঞ্চে বলা, কিছু খাওনি তাই না? তুমি রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি। না একদম না, এত রাতে কিচেনে যাওয়ার দরকার নেই, আমি খেয়েছি। অয়ন আশ্বস্ত করে বলা, আমি ওর সাথে আছি ভাইয়া, তুমি চাপ নিও না, উপরে যাও। গভীর রাত, প্রেগন্যান্সির প্রায় সময় এখন। শরীর খারাপ যায় সারহার। প্রচণ্ড ক্লান্ত থেকে শরীর। রাত জাগা দুষ্কর। বিছানায় গা এলাতেই ঘুমের রাজ্যেই পাড়ি দেয় সারহা। ঘুমন্ত সারহাকে জাগাতে মোটে ইচ্ছে করে না আবির্ভাবের। তবে স্ত্রীকে দেখার আকুল চাওয়া দমানো কষ্টকর। আবির্ভাব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে দরজা নক করলো। প্রথমবার কোনো সাড়া এলো না ভেতর থেকে। আবির্ভাব ফের আবারও নক করলো। ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠল সারহা। ফিটফিট করে চোখ খুলল। রাতে দরজা খুলতে বারণ করেছে শাহানারা। সারা ঘুমন্ত কণ্ঠে আওড়ালো, কে কে বাইরে? আবির্ভাব দ্রুত উত্তর দিল, আমি আবির্ভাব, দরজা খোলো বউ। সারা হুড়মুড়িয়ে উঠছে বসল। ওড়না মাথায় জড়িয়ে পা রাখলো মেঝেতে। পায়ের গতি বাড়িয়ে সোজা দরজার সামনে এসে দাঁড়ালো। চট করে খুলে দিল কপাচ। মুহূর্তের মধ্যে দৃশ্যমান হলো আবির্ভাব এর হাস্যজল মুখখানা। আবির্ভাবকে কোনো রকম বাক্য ব্যয় করার সুযোগ না দিয়ে দু হাত দ্বারা শক্ত করে জড়িয়ে নিল সারহা। বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। আবির্ভাব হাত বিচরণ সারহার মাথায়। উচকি হাসি হেসে পড়ল, ভিতরে যেতে দিবে না বউ? ভেতরে গিয়ে কি করবেন? সেই তো আমাকে একা রেখে চলে যাবেন। অভিমানে জড়ানো কণ্ঠস্বর সারহার। আবির্ভাব শান্ত স্বরে বলল, খুব অভিমান বুঝি আমার বউটার। অভিমান না, আপনাকে পাশে রাখার আকাঙ্ক্ষা। আজ রাতটা থেকে যান না আমার পাশে। আর কয়েকটা দিন বউ, তারপর বরাবরের জন্য আমার কাছে নিয়ে যাব তোমায়।
সারা সোজা হয়ে দাঁড়ালো, আবির্ভাবকে টেনে এনে বসালো বিছানায়, নিজেও বসলো ঠিক পাশটায়। আবির্ভাবের দু হাত নিজের হাতে আবদ্ধ করে বলল, বাবা মেজো চাচু বাসায় নেই, মেজো আম্মু অসুস্থ, হাঁটাচলা করার মতো অবস্থায় নেই। এ বাড়িতে আপনারা এখন সম্পূর্ণ বিপদমুক্ত, থেকে যান না প্লিজ। চমকালো আবির্ভাব, ব্যস্ত কণ্ঠে শুধল। মেজো মামু বাসায় নেই? সারা খান নেড়ে বলল, না নেই। কখন থেকে? অয়ন ছবি খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। অয়ন আবির্ভাবের কাছাকাছি এসে বলল, কাল রাত থেকে মেজে চাচ্চু বাসায় নেই, বাবার সন্ধানও পাওয়া যাচ্ছে না তখন থেকে। আমার মনে হয় এরা দুই ভাই কোনো প্ল্যানিং করছে, আবার এদের অতি সত্বর আটকানো উচিত। আবির্ভাব অবাক হচ্ছে ভীষণ। সাদেক আহসান তো বন্দি তাদের কাছে হাতে, তাহলে সালে আহসান গেল কোথায়? বড় ভাই নিখোঁজ, অথচ সেই ব্যাপারে কোনো হেলদোল নেই তার। তাহলে তার মাকে বন্দি করার ব্যাপারে কি জড়িত সালে আহসান? মাথায় প্রশ্নের ঝড়। চট করে বসা থেকে উঠে দাঁড়ালো, অয়নের কাঁধে হাত রেখে বলল, কি দেখেছিলে তোরা? সবটা খুলে বলতো আমায়। অয়ন একে একে খুলে বলতে লাগলো গত রাতের ঘটনা। আবির্ভাবের সারা শরীর কেঁপে উঠলো এবার, হাতে মুষ্টি পাকিয়ে বলল, ওটা কোনোভাবে সালে আহসান ছিল না তো? অয়ন দীর্ঘশ্বাসের সাথে জানালো, আগন্তুক লোকটি আহসান পরিবারের কেউ নয়, তবে এই বাড়িতে তার যাতায়াত আছে বহুকাল আগে থেকে। বাড়ির বাইরে বের হওয়ার গুপ্ত গেটগুলো তাছাড়া ওনার জানার কথা না। গভীর আলোচনার মাঝে কেমন মাথা ঘুরে উঠল সারহার, হেলে পড়েছে বিছানায়। আবির্ভাবের সেদিকে নজর পড়তে ব্যস্ত হাতে ধরে নিল সারহাকে, শঙ্কিত গলায় বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে কি? সারা সোজা হয়ে বসার চেষ্টা করলো, দুর্বল কণ্ঠে বলল, তেমন কিছু না, মাথাটা একটু ঘুরে উঠলো, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আপনি ব্যস্ত হবেন না, খেয়ে নিন কিছু। ছবির চোখ আটকালো টেবিলের উপর। রাতের খাবার এখনো টেবিলের উপর ঢাকা দেওয়া, তার মানে সারা রাতে খাবার না খেয়ে শুয়ে পড়েছে। ছবি কড়া কড়াই বলল, তুমি কিন্তু বড্ড অবাধ্য হয়ে গিয়েছো আপু, রাতের খাবার না খেয়ে শুয়ে পড়েছিলে কেন? আবির্ভাব চোখ পাকালো, সারার দিকে কঠোর কণ্ঠে বলল, রাতে খাবার খাওনি তুমি? সারা ঠোঁট ফুলালো, চিবুক নিজের দিকে নামিয়ে ঘাড় দুলে ছোট্ট করে বলল, না। কেন খাওনি? এই অবস্থায় না খেয়ে কেন ঘুমিয়েছো? সব সময় খেতে ভালো লাগে না আমার। নিজে অত্যাচার করতে পারছেন না দেখে রেখে গেছেন রায়বাগিনী ননদিনীকে। 3 বেলার জায়গায় 6 বেলা ধরে বেঁধে গেলায় আমায়। রাতে পেট ভরা ছিল আমার, খাবো কি করে শুনি? ছবি কোমরে 2 হাত ঠেকিয়ে তাকালো আবির্ভাবের পানে, নালিশ স্বরে আওড়ালো, তোমার বউ কিন্তু আমার নামে তোমার কাছে নিন্দা করছে, তুমি সেটা চুপচাপ শুনছো? সারা মুখ লুকালো আবির্ভাবের বুকে, ভেঙচি কেচে বলল, বেশ করেছি, নিন্দা করছি। আবির্ভাব থামালো দুজনকে, ঘাড় ঝুঁকিয়ে তাকালো সারার পানে, বাধা দিয়ে বলল, বেশ করেছে আমার বোন। আমার বোনের নামে কোনো নালিশ শুনতে রাজি নই আমি। নিজের যত্ন নাও না কেন তুমি? সারা কাঁদো কাঁদো মুখ করি বলল, এতদিন পরে আসলেন, কোথায় দুটো ভালোবেসে কথা বলবেন তা না করে বকা দিচ্ছেন। আবির্ভাব এবার দমল, মুচকি এসে বলল, আচ্ছা বকা দিব না। আর তবে এখন খাবার খেয়ে তবেই ঘুমাবে? ঠিক আছে খাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আজ রাত থেকে যাবেন বলেন আগে। অয়ন ছবিও সায় দিল সারার কথায়। ছবি আবির্ভাবের 2 হাত নিজের হাতে আবদ্ধ করে বলল, প্লিজ ভাইয়া থেকে যাও না আজ রাতটা, আমরা সবাই খেয়াল রাখবো তোমার, পুলিশ আসবে না এখানে। আবির্ভাব ভাবলো কিছু সময়, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তাহলে তাই হবে। আজকে রাতটা থেকে যাচ্ছি এখানেই। সারা খুশিতে আত্মহারা, উত্তেজিত হয়ে অজস্র চুমু এঁকে দিল আবির্ভাবের গালে। খেই হারিয়েছে। পাশে দাঁড়ানো অয়ন ছবি মুখ ঘোরালো অন্যদিকে। অয়ন ছবির হাত চেপে ধরে নিজের কাছে টেনে আনলো, ফিসফিসিয়ে বলল, চলো ঘরে যাওয়া যাক। চলুন। ছবিও একইভাবে দাঁড়িয়ে থেকে আবির্ভাবকে বলল, ভাইয়া খাবার ঠান্ডা হয়ে যাবে, তুমি আর আপু জলদি খেয়ে নিও। বাক্যটা শেষ করে বেরিয়ে এলো দুজন ঘর থেকে। আবির্ভাব যেন শক খেয়েছে, গালে হাত দিয়ে তাকিয়ে আছে সারার পানে। আকস্মিক এমন ভাবে অয়ন ছবির সামনে সারা চুমু খাবে, এ যেন কল্পনা স্বরূপ। সারাও চোখ মুখ খিচে নিয়ে বসে আছে, উত্তেজিত হয়ে কি ভুলভাল কাজ করে ফেলেছে। সারার এমন অবস্থা দেখে আবির্ভাবের দম ফাড়া হাসি পাচ্ছে, তবে আটকালো সেই হাসি। খাবার প্লেট হাতে নিয়ে ভাত মেখে
সারার মুখের সামনে ধরল, গলা খাকারি দিয়ে বলল। সুইটহার্ট, খাবারটা খেয়ে নাও। সারা তুতলিয়ে বলল। আমি আসলে ভুল। এত কৈফিয়ত দিতে হবে না বউ, নিজেকে কন্ট্রোল করে নিলাম। নেহাতি এই সময় মেনে চলতে হয়, না হলে আমাকে এমন উস্কে দেওয়ার শাস্তি ভীষণভাবে বোঝাতাম তোমায়। অসভ্য লোক কোথাকার, মুখে কিচ্ছু আটকে না, তাই না? আমি তো মুখে বলি, তুমি তো সবার সামনেই। বাক্যটা সম্পূর্ণ হওয়ার আগে সারা মুখ চেপে ধরল আবির্ভাব সারার হাত সরিয়ে বলল। আচ্ছা বাবা, কিছু বলছি না, খেয়ে নাও এবার। আগে আপনি খান। হুম, আগে তুমি খাবে, তারপর আমি। ঠিক আছে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, আপনি আমাকে খাইয়ে দিন। ঠিক আছে। একই প্লেটের ভাত ভাগ করে খেয়ে নিল দুজনে। রাতটুকু থেকে যাওয়ার প্রতিজ্ঞা আর ভঙ্গ করল না আবির্ভাব। সারাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। ভোরের আলো ফুটেছে, বাগান থেকে ভেসে আসা পাখির কিচিরমিচির শব্দ ঘুম ভাঙিয়ে দিল অরুণিমার শরীরের ভর করে আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে অভিকের এলোমেলো চুলে হাত দিয়ে সরিয়ে কপালে আলতো চুমু এঁকে দিল অরুণিমা। মাথা ঝুঁকিয়ে ফিসফিসিয়ে ডাকল। শুনছো, সকাল হয়েছে, উঠবে না? ঘুমন্ত অভিক নড়ে উঠল খানিক, জ্বর কমছে বল। দেরি আছে। তাহলে একটু সরে যাও, আমাকে উঠতে দাও। অভিক শক্ত করে চেপে ধরল অরুণিমাকে, গলায় মুখ ডুবিয়ে নাক ঘষল খানিক, ঠোঁটে তর্জনী আঙুল ছুঁয়ে বল। তোমার ঘুমন্ত কণ্ঠ আমি পাগল করে জান। আমাকে না ডেকে উঠে যেতে সেই তো ভালো ছিল, এখন ফিল এসে গেছে। সহ্য করো আমায়। একদম না, উঠতে হবে আমায়। এত ছটফট করো না তো, বেশ স্বামী সেবায় মনোযোগ দাও। অভিক আঁকড়ে ধরল অরুণিমার উষ্ঠ। অরুণিমা ছাড়িয়ে নিল নিজেকে, তুতলিয়ে বল। ব্রাশ করি নাই, বাসি মুখ। তোহা কি হয়েছে? বাসে মুখে প্রথম আদর করছি বুঝি? এমন করো না, এসো তো কাছে, এসো এসো। অভিক এক ঝটকায় অরুণিমাকে আবার নিজের দখলে নিল, লাগামহীন চুমনে ঘায়ল করলো অবাধ্য অরুণিমাকে। অরুণিমা ছটফট করছে, ভালোবাসার মানুষকে একদম কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেহে দাবানলের ন্যায় জ্বলেই উঠল। অভিক ধীরে ধীরে সকল বাধা অতিক্রম করে ভাসিয়ে নিল ভালোবাসার জোয়ার। ভাসিয়ে নিল ভালোবাসার ভেলায়। আদরে ভরিয়ে দিল নিজের অর্ধাঙ্গিনীকে। শান্ত অরুণিমা মুখ লুকালো অভিকের বুকে। লজ্জায় দুর্বলতা কেমন ঘায়ল করেছে তাকে। অভিকের ছোঁয়া আজ নতুন না, তবে আজকের স্পর্শের ভাজে ভাজে ছিল যেন ভালোবাসা। অভিক গায়ে চাদর দিয়ে পেঁচিয়ে নিল অরুণিমাকে, বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়ালো। অরুণিমাকে পাজা করে তুলে পা রাখলো ওয়াশরুমের দিকে। আধ ঘন্টার মধ্যে শাওয়ার নিয়ে বাইরে বেরোলো দুজন। রান্নাঘরে আজ বেশ তোড়জোড়। সানারা বেশ সকাল সকাল থেকে রান্না কাজে লেগে পড়েছে। হাতে হাতে সাহায্য করছে সানিয়া আর ছবি। বাড়ির দুই ছেলে এতদিন পর আজ বাড়ি ফিরেছে। তাদের পছন্দ মতো নাস্তা বানাতে ব্যস্ত সাহানারা। শাড়ির আঁচল গায়ে ভালোভাবে পেঁচিয়ে রান্নাঘরে প্রবেশ করলো অরুণিমা। বেশ অবাকই হলো, এত সকাল সকাল এতগুলো আইটেম রেডি করে ফেলেছে সাহানারা। অরুণিমা ব্যস্ত করছে, বলল। মা, এত সকাল সকাল একা হাতে এত কিছু করছেন কেন? আমি তো আসছিলাম, আর সবার ঘুম থেকে উঠতে তো বেশ দেরি আছে। সাহানারা তরকারিতে খুন্তি নেড়ে বলল। আমি আর কই নাস্তা বানালাম, সব করলো তো এই দুটো। আমার উঠার আগে দেখি ওরা নাস্তা বানানো শুরু করে দিয়েছে। অরুণিমার কপট রাগ দেখালো, ছবির দিকে তাকিয়ে বলল। তোমার নাজ এক্সাম, তুমি পড়াশোনা না করে রান্না করে এসেছো। জানলে ভাই কেমনে বকবে ভেবেছো একবার? ছবি ভাবলেছেন ভাবে বলল। আমার সব প্রিপারেশন শেষ, এখন শুধু এক্সাম দিতে যাব। অরুণিমা তাকালো এবার সানিয়ার দিকে, শুনাচ্ছে বলল। আর তোমার খবর কি? তোমাকে তো কখনো বই নিয়ে বসতে দেখলাম না। পরীক্ষায় কি লিখবে শুনি? সানিয়া একগাল হেসে বলল। পড়া আর আমি, সে তো 2 মেরুর জিনিস। বিয়ে করে নিয়েছি, সবচেয়ে বড় সার্টিফিকেট পেয়ে গেছি। অত পড়াশোনা কি হবে? বাচ্চা কাছে মানুষ করার জন্য জানলেই হবে, সে আমি জানি। রেহান এসে দাঁড়ালো রান্নাঘরে, কঠোর দৃষ্টি আবদ্ধ সানিয়ার পানে। তচ্ছে বলল। আপনাকে কি বলেছিলাম, কথা কানে যায় না আপনার? সকাল সকাল এখানে কি? আজ না আপনার পরীক্ষা, পড়াশোনা না করে এখানে কি করছেন? রুমে গিয়ে চশমাটা পরে আসুন। রেহান প্রিন্সিপাল গুছিয়ে নিল, ধমক সুরে বলল। চশমা পরে আসবো মানে কি? চশমা পরে আসলে দেখতে পাবেন। সানিয়া এখন ফুল এফোর্ট দিয়েছে নাস্তা বানানোর কাজে, তাই কানের কাছে এমন পড়া করবেন না। আমি ওসব পড়াশোনা করতে পারবো না। বিয়ে করেছি সংসার করব বলে, আমি এখন সানিয়া ডাবল রোল প্লে করতে পারবো না।
বড্ড বেশি কথা বলেন আপনি। রেহান হাতের বই খানিকটা উঁচু করে ধরে বলল, এইসব কি? বইয়ের পৃষ্ঠা কই? 300 পৃষ্ঠার বই, অথচ ভেতরে মাত্র 30 পৃষ্ঠা। আর পৃষ্ঠাগুলো কোথায়? খেয়েছি। চমকালো রেহান উত্তেজিত কঞ্চে বলল, হোয়াট? বইয়ের পৃষ্ঠাও খেয়ে ফেলেছেন?